শপথ গ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। পূর্ণাঙ্গ পরিষদ গঠনের সম্ভাবনা। থালাপতি বিজয়কে মমতার অভিনন্দন। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। নজরদারিতে তেহরানের ইউরেনিয়াম হামলা হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি আইআরজিসি। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত অব্যাহত। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনে স্বাস্থ্যকর্মী সহ নিহত অর্ধশতাধিক। জাতিসংঘের উদ্বেগ। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2 কর্মী আটক। নির্বাসনে পাঠালো তেল আবিব। উপত্যকায় দখলদারদের হামলায় নিহত 3 ফিলিস্তিনি। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের রুশ বাহিনীর হামলায় নিহত 3, আহত 7। কিয়েভের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ মস্কোর। 57টি ড্রোন ভূপাতিতের দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শপথ গ্রহণের পর প্রথমবার নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ পূর্ণাঙ্গ পরিষদ গঠনের পাশাপাশি মন্ত্রীদের দফতর বণ্টনের কথা রয়েছে তার। এদিকে নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার রাজ্যের উন্নয়ন জনকল্যাণে কাজ করবে বলে আশাবাদী তিনি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিতে শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য সচিবালয় নবান্নে নতুন মন্ত্রীদের সঙ্গে প্রথম আলোচনায় বসবেন তিনি। বৈঠকের মূল এজেন্ডায় থাকছে সদ্য শপথ নেয়া মন্ত্রীদের দফতর বণ্টন এবং প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করা। ভারতীয় গণমাধ্যম বলছে এদিন 3টি প্রশাসনিক বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। গেল শনিবার শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বিশ্লেষকরা বলছেন নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকেই রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক অগ্রাধিকারের দিক নির্দেশনা স্পষ্ট হতে পারে। বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সব রকম নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। ঘাতকদের সন্ধানে এরই মধ্যে উত্তরপ্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল। পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিপিআইএম ও কংগ্রেস। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম জানান অপরাধ, দুর্নীতি আর সাম্প্রদায়িক রাজনীতিতে সম্পৃক্ত কাউকে গ্রহণ করা হবে না। এদিকে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় থালাপতি। শপথের পর থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বড় পর্দার এই নায়ক। তাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উন্নয়ন, জনকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির লক্ষ্যে সরকারে আসা নতুন মুখ থালাপতি রাজ্যবাসীর মন জয় করবেন বলে আশায় অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তবে তেহরানের এই জবাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নজরদারিতে আছে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। স্থানীয় সময় রোববার শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এর লিখিত জবাব দেয়া হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায় প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের ওপর গুরুত্ব আরোপের কথা বলেছে তেহরান। এদিকে ইরানের যুদ্ধবিরতির জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে, তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও বলেন,
বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিবহন ও সংরক্ষণে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, 2015 সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে কোনো হামলা হবে বলে জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে আক্রমণ চালানো হবে বলে জানিয়েছে আইআরজিসি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের যে পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এত আপত্তি, তার ভিত্তি গড়েছিল যুক্তরাষ্ট্রই। শাহ আমলের আধুনিক ইরান গড়ার প্রকল্পে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি ইসরায়েলও ছিল তেহরানের ঘনিষ্ঠ সহযোগী। কিন্তু 1989 সালের ইসলামী বিপ্লবের পর একই কর্মসূচি পশ্চিমা বিশ্বের চোখে পরিণত হয় সবচেয়ে বড় নিরাপত্তা হুমকিতে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ঘোর আপত্তি যুক্তরাষ্ট্রের। তবে এ কর্মসূচির শুরু খামেনি প্রশাসনের হাত ধরে নয়, বরং মার্কিন মিত্র শাহ মোহাম্মদ রেজা পাহলেভির আমলে এর ভিত রচনা হয়। 50-এর দশকে যুক্তরাষ্ট্রের শান্তির জন্য পরমাণু কর্মসূচির আওতায় তেহরানের সঙ্গে পারমাণবিক সহযোগিতা শুরু করে ওয়াশিংটন। 1967 সালে যুক্তরাষ্ট্র ইরানকে প্রথম গবেষণা রিয়্যাক্টর সরবরাহ করে। একই সঙ্গে ব্রিটেন, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি ও ইসরায়েলের বিশেষজ্ঞরাও ইরানের পারমাণবিক অবকাঠামো গড়ে তুলতে ভূমিকা রাখেন। শাহের লক্ষ্য ছিল ইরানকে দ্রুত শিল্পোন্নত রাষ্ট্রে রূপান্তর করা। পারমাণবিক শক্তিকে তিনি দেখতেন আধুনিকায়ন, জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে। দক্ষিণাঞ্চলের বুশেহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয় জার্মানির সহযোগিতায়। ইরান 1970 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির অনুমোদন করে। তবে 1979 সালের ইসলামী বিপ্লব পুরো সমীকরণ বদলে দেয়। পশ্চিমা বিশেষজ্ঞরা ইরান ছেড়ে চলে যান, স্থগিত হয় বহু প্রকল্প, কিন্তু অবকাঠামো ও প্রশিক্ষিত বিজ্ঞানীরা থেকে যান। ইরান ইরাক যুদ্ধের সময় বারবার হামলার শিকার হয় বুশেহর প্রকল্প। এরপর ধীরে ধীরে তেহরান নিজস্ব সক্ষমতায় পারমাণবিক প্রযুক্তি এগিয়ে নিতে শুরু করে। পশ্চিমা চাপের মুখে ইউরোপীয় দেশগুলো সরে গেলেও রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়ায় ইরান। 2002 সালে নাতাঞ্জ ও আরাকের গোপন স্থাপনার তথ্য প্রকাশ্যে আসার পর ইরানের পারমাণবিক কর্মসূচি বৈশ্বিক সংকটে পরিণত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ তোলে তেহরান গোপনে অস্ত্র সক্ষমতার দিকে এগোচ্ছে। যদিও ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। বিশ্লেষকদের মতে আজকের সবচেয়ে বড় ঐতিহাসিক বিদ্রূপ হলো যে পারমাণবিক কর্মসূচিকে এখন ধ্বংস করতে চাইছে ওয়াশিংটন ও তেল আবিব, তার ভিত্তি করতে একসময় তারাই সক্রিয় ভূমিকা রেখেছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পারস্য উপসাগরে ইরানের খার্ক দ্বীপের কাছে বড় এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত হয়েছে, যা ঘিরে পরিবেশগত উদ্বেগ বাড়ছে উপসাগরীয় অঞ্চলে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এই তেলের স্তর প্রায় 2 কিলোমিটার গতিতে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড। প্রায় 20 ঘন্টায় 3 দফা স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে স্তরটি কাতারের অর্থনৈতিক জলসীমায় পৌঁছাতে পারে এবং পরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের দিকেও অগ্রসর হওয়ার আশঙ্কা তাদের। এর আগে গত 5 মে খার্ক দ্বীপটিতে প্রথম তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত করা হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানিয়েছে ইরান। পাশাপাশি লেভিটকে ইরানের মিনাব স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত প্রায় 150 শিশুর কথাও মনে করিয়ে দিয়েছে তেহরান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেভিট তার দ্বিতীয় সন্তান জন্মের কথা জানান। আর্মেনিয়ায় ইরানের দূতাবাস থেকে লেভিটের এক্স পোস্ট রিটুইট করে তাকে শুভেচ্ছা জানানো হয়। পোস্টে বলা হয়, অবশ্যই শিশুরা নিষ্পাপ এবং ভালোবাসার যোগ্য, তবে মিনাবের স্কুলে ট্রাম্পের হামলায় যে 168 শিশুকে হত্যা করা হয় তাতে লেভিট সমর্থন জানিয়েছিলেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনে চিকিৎসাকর্মী সহ একদিনে 1/2 শতাধিক মানুষ নিহত হয়েছেন।
এই ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈরুত। এদিকে যুদ্ধবিরতির মধ্যে সীমান্ত জুড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির তৃতীয় সপ্তাহেও দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা। রোববার বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলে উঠতে দেখা যায়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এসব হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাই বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 1/2 নিহতদের মধ্যে রয়েছেন চিকিৎসা কর্মীরাও। কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের 2টি পয়েন্টে সরাসরি হামলার অভিযোগ এনে বৈরুত বলছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করছে তেল আবিব। এর আগে শনিবার দক্ষিণাঞ্চলীয় সাকসাকিয়ে শহরেও ইসরায়েলি হামলায় অনেকে হতাহত হন। নিহত স্বজনদের শেষ বিদায় জানাতে রোববার জড়ো হন স্থানীয় বাসিন্দারা। মার্চে নতুন সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত লেবানন জুড়ে নিহত হয়েছেন 2000-এর বেশি। জাতিসংঘের হিসাব বলছে, মার্চের পর থেকে লেবাননে 130টির বেশি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন শতাধিক চিকিৎসা কর্মী, আহত হয়েছেন 200-র বেশি। উদ্ধার ও চিকিৎসা অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। যদিও ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যোদ্ধারা বেসামরিক স্থাপনা ব্যবহার করে হামলার পরিকল্পনা চালাচ্ছে। এদিকে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি রাষ্ট্রদূতদের মধ্যে কয়েক দফা আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও দক্ষিণ সীমান্তে থামছে না সংঘাত। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ঘিরে আবারও তৈরি হয়েছে উত্তেজনা। নৌবহর থেকে অবৈধ কর্মকাণ্ডে জড়িত অভিযোগে আটক 2 ফিলিস্তিনপন্থী কর্মীকে নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল। এদিকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক 2 কর্মী সাইফ আবু কেশেক ও থিয়াগো অ্যাভিলাকে নির্বাসিত করেছে ইসরায়েল। গেল সপ্তাহে ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় 22টি নৌকা নিয়ে গঠিত এই বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। বহরের অন্য কর্মীদের ছেড়ে দেয়া হলেও এই দুজনকে ইসরায়েলে নিয়ে গিয়ে আটক রাখা হয়। ইসরায়েলের দাবি ছিল, সাইফ আবু কেশেকের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ব্রাজিলীয় কর্মী থিয়াগো অ্যাভিলা অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেন তারা। অধিকার সংগঠন আদালা বলছে, তাদের আটক ও ইসরায়েলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আটক অবস্থায় তাদের মানসিক নির্যাতন, দীর্ঘ জিজ্ঞাসাবাদের অভিযোগও তুলেছে সংগঠনটি। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উপত্যকাটিতে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। রোববার গাজার খান ইউনিস ও মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সূত্র বলছে, হামলাগুলো এমন এলাকায় হয়েছে যা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা মোতায়েনের বাইরে থাকার কথা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেও ইসরায়েলি হামলায় প্রায় 850 ফিলিস্তিনি নিহত এবং 2400-র বেশি আহত হয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও প্রশাসনিক পদে আনা হয়েছে নতুন মুখ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী শনিবার একাধিক পদে নতুন নিয়োগ দেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই পরিবর্তনের অংশ হিসেবে প্রেসিডেন্টের ভাই মাহের আল শারাকে প্রেসিডেন্টের মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক হোমস গভর্নর আব্দুল রহমান বদরুদ্দিন আল আমা। এছাড়া তথ্য মন্ত্রণালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভিন্ন প্রদেশে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বাশার আল আসাদের পতনের পর দেশটিতে এটিই প্রথম বড় প্রশাসনিক পুনর্গঠন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 3 জন, আহত হন আরও 7 জন। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছে মস্কো। যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেন জুড়ে অব্যাহত রাশিয়ার হামলা। স্থানীয় সময় রোববার দেশটির ঝাপরিঝিয়া, দনিপ্রোপেট্রোভস্ক এবং খেরসন অঞ্চলে হামলা চালায় রুশ বাহিনী। এতে হতাহত হন বেশ কয়েকজন।
কিয়েভের দাবি, ইউক্রেন লক্ষ্য করে ২৭টি দূরপাল্লার ড্রোন ছোড়ে রাশিয়া। তবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, গেল ২৪ ঘন্টায় ফ্রন্টলাইনে অন্তত ১৪৭টি সংঘর্ষ হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ১,০০০-এর বেশিবার তা লঙ্ঘন করেছে ইউক্রেন। মস্কো আরও জানায়, ইউক্রেনের সেনারা ড্রোন ও আর্টিলারি ব্যবহার করে রুশ সেনাদের অবস্থান এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ক্রিমিয়া ছাড়াও বেলগোরোদ, কুর্স্ক, কালুগা, রোস্তভ ও ক্রাসনোদার অঞ্চলেও আক্রমণ চালানো হয়েছে। এ সময় ৫৭টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কোর সেনারা। গেল ৪ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিয়েভের যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেওয়ার আগ্রহের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ অভিযানের মধ্য দিয়ে এই যুদ্ধের শুরু হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল টাইমস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের সাথে থাকতে এখনই ফলো করুন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল টাইমস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের সাথে থাকতে এখনই ফলো করুন। ধন্যবাদ।